চিন্ময় কৃষ্ণ দাস এবং ইসকনকে নিয়ে ভারতের মিডিয়াতে, ভারতের পার্লামেন্টে অনেক ঘটনা ঘটেছে। সেটাও শুধু না, একটা বৈঠকের কথা আমরা জানি, জনাব মোদী তার পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন বাংলাদেশ ইস্যুতে। এবং চিন্ময় কৃষ্ণ প্রভু তাকে মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি করেছে ভারতে। এখানে মাইনরিটি মেজরিটি রাখা মানেই একটা হিংসার পরিবেশ, মুখোমুখি পরিবেশ সৃষ্টি করে রাখা। আমরা এটা চাই না। উস্কানিমূলক কোনো কাজ কারোর জন্যই ভালো না। আমরা ভারতের দুশ্মন হবো কেন ভাই? ভারতের সরকারগুলো বাংলাদেশের সাথে যেভাবে প্রতিবেশী সুলভ চিন্ময় কৃষ্ণ আমাদের বাংলাদেশে বর্তমান ওনাকে নিয়ে ভারত এবং বাংলাদেশে ব্যাপক মনোকান তুলপাড়। শুধু এটাই না, একে নিয়ে বাংলাদেশ বা ভারত আসলে এই জিনিসটার অপেক্ষায় ছিল কিভাবে বাংলাদেশকে আরো। হঠাৎ করে কি দেশে চলে আসলেন শেখ হাসিনা? তাহলে কি এবার ক্ষমতা ছেড়ে দিতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে? আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আরে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে চাঞ্চল্য ঘটনা ঘটেছে। তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও পড়ে দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওতে চলে যাবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শকের চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো আমরা প্রমাণ সহকারে ধারাবাহিকভাবে দেখে আসি। চিন্ময় কৃষ্ণ দাস এবং ইসকনকে নিয়ে ভারতের মিডিয়াতে, ভারতের পার্লামেন্টে অনেক ঘটনা ঘটেছে। সেটাও শুধু না, একটা বৈঠকের কথা আমরা জানি, জনাব মোদী তার পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন বাংলাদেশ ইস্যুতে। এবং তার সাথে যুক্ত করতেই হবে শেখ হাসিনার একটা অফিসিয়াল বিবৃতি আমাদের সামনে এসছে। এটাও ভারতের ঘটা ঘটনা হিসাবে আমরা দেখবো এবং ভারতের আচরণ হিসাবেই দেখবো। প্রশ্ন হচ্ছে, ভারতের এত রকম কিছু করার আসলে কারণটা কি? তারা কি সরকারের বিরুদ্ধে একটা খুব কঠোর পরিস্থিতি তৈরি করতে চাইছে, একটা কঠোর অবস্থান বা পদক্ষেপ নিতে চাইছে? এই প্রশ্নগুলো আমাদের সামনে হাজির হবে। ভারতের মিডিয়াতে কি আলাপ হয়েছে, আমি গতকাল সারাদিন ভারতের বিভিন্ন টিভি চ্যানেল, পত্রপত্রিকাগুলোর এখন ইউটিউব আছে যেগুলোতে টক শো হচ্ছে প্রচুর, সেগুলো দেখার চেষ্টা করলাম, পত্রপত্রিকা পড়ার চেষ্টা করলাম। দেখলাম বাংলাদেশময় হয়ে আছে। এবং বাংলাদেশময় মানে হচ্ছে বলাই বাহুল্য, এগুলো হিন্দু সম্প্রদায়, ইসকন এবং চিন্ময় প্রভু তাকে নিয়ে। ওই জায়গায় যাওয়ার আগে কি কি বিষয় আলোচনা হয়েছে সেগুলো নিয়ে বলবো। তার আগে শেখ হাসিনার বিবৃতিটা একটু পড়তে চাই। এবং এটা একটা অফিসিয়াল বিবৃতি, তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বলা হচ্ছে এরকম হেডলাইন: আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিবৃতি। এখানে আইনজীবী হত্যা করা নিয়ে তিনি শাস্তির আহ্বান জানিয়েছেন, এটুকু জানাতেই হয়। কত আইনের শাসন তিনি নিশ্চিত করেছেন আমাদের সব জানা আছে, সব মনে আছে। তারপর তিনি বলছেন, অসাংবিধানিক ক্ষমতা দখলকারী ইউনূস সরকার যদি সন্ত্রাসীদের শাস্তি দিতে ব্যর্থ হয় তাহলে মানবাধিকার লঙ্ঘনের আগে তারও শাস্তি দেবেন। আচ্ছা, এরপর এর মধ্যে অনেক ব্যর্থতা, দাম কমাতে পারে নাই, শৃঙ্খলা ভালো নাই, ইত্যাদি ইত্যাদি, জীবনের নিরাপত্তা দিতে পারেনি, এগুলো বলেছেন। কিন্তু এরপর সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। চট্টগ্রামে মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে। ইতিপূর্বে মসজিদ, মাজার, গির্জা, মঠ এবং আহমদিয়া সম্প্রদায়ের ঘরবাড়ি আক্রমণ করে, ভাঙচুর ও লুটপাট করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও জন্মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারপর তীব্র আওয়ামী লীগের লোকজনের উপর এটা সেটা হয়েছে বলে তিনি আওয়াজ তুলছেন। এটা হচ্ছে তার অফিসিয়াল বিবৃতি, যেখানে তিনি ইসকনের ওই নেতা, ইসকন মানে বহিষ্কৃত, এটা নিয়েও আবার কনফিউশন আছে। বহিষ্কৃত একটা খেলা হচ্ছে, সেটাও সঠিক কি বেঠিক এটা নিয়েও নানান আলাপ তর্ক আছে। ভারতের মিডিয়ার আলোচনা, এবং ভারতের মিডিয়াতে শেখ হাসিনা যে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে এই কথাটাও বলা হয়েছে যে তাদের সেই নেতার বিরুদ্ধে শেখ হাসিনা মানে গ্রেফতারের বিরুদ্ধে নিন্দা করে শেখ হাসিনা স্টেটমেন্ট, এটাও ফলাও করে বেশ কয়েকটা জায়গায় আমি বলতে শুনেছি। কি কি ছিল? বাংলাদেশকে যতভাবে নেগেটিভলি পোর্ট্রে করা যায় সব এলিমেন্ট ওখানে ছিল। ইসকনকে নিষিদ্ধ চাওয়া হচ্ছে, হাসনাত আব্দুল্লাহ সমন্বয়কদের একজন, তার বক্তব্য প্রচার করা হচ্ছে। নট অনলি দ্যাট, আমাদের অ্যাটর্নি জেনারেল ইসকনকে নিয়ে কি বলেছেন সেটার আলাপ এসছে, সেটা দেখানোর চেষ্টা করা হচ্ছে বলে মিথ্যে অভিযোগ বলে বলা হচ্ছে। একটা মিছিলের ছবি বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যানেলে দেখানো হয়েছে, যেখানে বলতে শোনা যায় যে একটা দুটো ইসকন ধরে ধরে জবাই কর, এই ধরনের ভিডিওটা যেটা দেখিয়েছেন সেখানে এটা শোনা যায়। অনেকগুলো চ্যানেলে এটা শোনানো হয়েছে।
এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি মিছিলের বক্তব্য বা স্লোগানকে খুব গুরুত্ব দিয়ে ধরা যাবে না বলে কেউ কেউ বলছেন, কিন্তু আমি মনে করি মিছিলের বক্তব্যগুলোকে আসলে ধর্তব্যের মধ্যে নেওয়া উচিত এবং মিছিলে সবকিছু বলে ফেলা ঠিকও না, এটা একেবারে শিওর। কারণ আমরা শাহবাগের সেই গণজাগরণ মঞ্চের কথা বলতে পারি, যখন ফাঁসি 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 চাই বলা হচ্ছিল স্লোগানে, এটাকে যে স্লোগান হিসেবে দেখা হয়নি, আমরা এটাকে এভাবেই তখন ইন্টারপ্রিট করেছিলাম রাইটলি অনেকেই, যে এটা চাপিয়ে দেয় দেশের বিচার ব্যবস্থার বাইরে। যদিও ফাঁসি চাওয়াই যায়, আমরা স্লোগান এগুলো ব্যবহার করি, কিন্তু এগুলোর ব্যাপারে একটু সতর্ক থাকা দরকার। তো এই ধরনের স্লোগান না হওয়াই উচিত। আর কি হয়েছে? আর হয়েছে জনাব চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুকে তারা ইসকনের নেতা হিসাবে, ইসকনের মঙ্ক হিসাবে, ইসকনের গুরু হিসাবে মানে সামনে আনতে চাইছেন। এবং ন্যারেটিভটা খুব সিম্পল। কেন ইসকন? কারণ তাদের হিসাবে ইসকন কোন রকম কোন জঙ্গি বা এক্সট্রিমিস্ট সংগঠন নয়, রাদার তারা একটা সেবাদানকারী প্রতিষ্ঠান। ইসকন মানুষজনকে খাওয়ায়, এবং পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ সম্ভবত চ্যারিটেবল খাবারের, ওখানেই শুনলাম কোনো একটা জায়গায়, সরবরাহকারী তারা। শুধু সেটা না, তাদের স্কুল আছে, তাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে, তাদের উপাসনালয় আছে, তারা বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায়। তারা ভারতের বিভিন্ন দুর্যোগের উদাহরণ দিয়ে দেখাচ্ছেন এখানে ইসকন কাজ করে। সো এইরকম একটা মহৎ সংগঠনের একজন মঙ্ককে শুধুমাত্র হিন্দুদের স্বার্থ রক্ষার কথা বলার জন্য গ্রেফতার করা হয়েছে। দ্যাট ইজ দ্যার ন্যারেটিভ। এটা ক্রমাগত বলার চেষ্টা করেছে এবং গতকাল একটা ভিডিওতে বলেছি, এবং আমি আবারও বলতে চাই, বাংলাদেশের ইসকনকে এটা ক্ল্যারিফাই করতে হবে, যেহেতু তারা অলরেডি বলেছেন যে জনাব চিন্ময় বহিষ্কৃত হয়েছেন এবং একটা শিশু নির্যাতন, শিশু যৌন নির্যাতনের অভিযোগে তাদেরকে বলতে হবে। এবং ভারতের এই যে যাবতীয় ডিসইনফরমেশন তারা ভারত ছড়াচ্ছে সমানে, সেটার প্রতিবাদ একজন বাংলাদেশী হিসাবে করতে হবে। ইসকন বাংলাদেশের সদস্যরা বাংলাদেশী মানুষ, তার রাষ্ট্রের ক্ষতি হচ্ছে, তার রাষ্ট্রের ইমেজ নষ্ট করার চেষ্টা হচ্ছে। এটা আমরা যেমন বলছি, ইসকন যদি এই দেশকে অন করে, তাদেরকে ওই কাজটা করতে হবে। ইউ মাস্ট ডু দ্যাট। কিন্তু এটা ক্রমাগত মানে ইসকন হিসাবেই সামনে আনা হচ্ছে এবং ইসকন নিয়ে নানান কথাবার্তা বলা হচ্ছে, এই ঢালটা ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। সুতরাং আমরা এটা নিয়ে খেয়াল করব। আর কি হয়েছে? আমেরিকাকে গালিগালাজ করা হচ্ছে। আমি দেখলাম অনেকগুলো চ্যানেল আমেরিকা মানবাধিকার নিয়ে খুব কথা বলে, বিশেষ করে বাইডেন প্রশাসন তো বলেই, এবং ডক্টর ইউনূসের সাথে এখন খাতির আছে বলেই কি তারা কিছু বলছে না? তারা তো এর উপরে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। কেউ কেউ আবার ইন্ডিয়ান ডায়াসপোরা যারা আমেরিকাতে আছে, তারা কেউ কেউ স্যাংশনের আলাপ তুলছেন, সেই কথাবার্তা বলছেন। এবং কিছুদিন আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে, রীতিমতো পিটিআই ওই নিউজ করেছিল যে একজন ইন্ডিয়ান আমেরিকান ডাক্তার বাংলাদেশের বিরুদ্ধে স্যাংশনের প্রস্তুতি নেওয়ার শুরু করছেন, যদি ট্রাম্প যখন ক্ষমতার বিরুদ্ধে গার্মেন্টে স্যাংশন দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি তারা বলছেন। ভারতের পার্লামেন্টে রাজ্যসভা তাদের উচ্চকক্ষে আলাপ এসেছিল, একজন দুজন এমপি বাংলাদেশে যা ঘটছে সেটার ব্যাপারে ব্যাখ্যা চাইছিলেন। তখন তাদের উপপররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন, তিনি বলেছেন যে এই উদ্বেগের কথা তারা জানিয়েছেন, বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে যা যা সমস্যা হচ্ছে সেটা নিয়ে বাংলাদেশ সরকারকে ব্যবস্থা নিতে বলেছেন, তাদের উদ্বেগ জানিয়েছেন, কিন্তু এই দায়িত্ব প্রাইমারিলি বাংলাদেশ সরকারের। কিন্তু মজার ব্যাপার, এইটা নিয়েও বিভিন্ন মিডিয়াতে সরকারকে বা পার্লামেন্ট সদস্যদেরকে তুলোধনা করা হচ্ছে। তুলোধনা দু তিনটায় আমি দেখলাম। তাদের বক্তব্য হচ্ছে এরকম যে এটা সর্বদলীয় একটা রেজলিউশন নেওয়া উচিত ছিল, বাংলাদেশকে কঠোর নিন্দা জানিয়ে রেজলিউশন নেওয়া দরকার ছিল, সেটা নেয় নাই, এবং তারা হিন্দুদের ব্যাপারে যথেষ্ট সিরিয়াস না, এটা বলেও স্ট্রংলি কন্ডেম করছেন কেউ কেউ। আবার কেউ কেউ এমনও বলছেন যে শুধুমাত্র সব নিন্দা বা বক্তব্য দিলে হবে না, অন্তত দুটো চ্যানেল আমি দেখেছি বাংলাদেশের বিরুদ্ধে আর কি করা যেতে পারে। এর মধ্যে বাংলাদেশের বিরুদ্ধে ভারত তার লেভারেজ কি আছে, কি বিষয় দিয়ে বাংলাদেশের উপরে চাপ তৈরি করতে পারে, সেসব আলোচনা এসছে। বাংলাদেশের উপরে স্যাংশন দেওয়া যায় কিনা আমি দেখলাম, হ্যাঁ কেউ বলছেন স্যাংশন দেওয়া যায়, এবং রীতিমতো বের করা হয়ে গেছে আমাদের ট্রেড কত, আমরা কত 13, 14, 15 বিলিয়ন ডলার ইম্পোর্ট করি, আমরা মাত্র $1.5 বিলিয়ন বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয়। সুতরাং যদি ঝামেলা করে 1.5 বিলিয়ন হলে নাই, হিসাব দেখাচ্ছেন বসে বসে, এবং কোনখানে স্যাংশন দেওয়া হবে সেই আলাপও তুলেছেন। একজন দেখলাম বলছেন যে বাংলাদেশের তার গুরুত্বপূর্ণ একটা র ম্যাটেরিয়াল ইন্ডিয়া থেকে নেয়, সেটা হচ্ছে কটন। আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি খুব সিরিয়াসলি এটার উপরে ডিপেন্ডেন্ট। $2 বিলিয়ন মতো কটন এখান থেকে ভারত থেকে বাংলাদেশে যায়, সেটা যদি বন্ধ করে দেয় বাংলাদেশের গার্মেন্ট ওনার ইন্ডাস্ট্রির 12টা বেজে যাবে। বাংলাদেশ তখন চাপে পড়ে অনেক কিছু করতে হবে। নট অনলি দ্যাট, আমাদের $1.5 বিলিয়ন মতো পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য আমরা ভারত থেকে আনি, সেগুলো বন্ধ করে দেওয়ার কথা ভাবা যেতে পারে। আমার মনে পড়ে বাংলাদেশ যখন ভারত থেকে এটা ইম্পোর্ট করা চুক্তি করে, পাইপলাইন করে বা অন্যান্য ক্ষেত্রে চুক্তি করে, তখন আমার একটা ফেসবুকে একটা স্টেটাসে লিখেছিলাম, তখন আমার ইউটিউব ছিল না, থাকলে সেখানেই কথা বলতাম। তো স্টেটাসে লিখেছিলাম এটা একটা খুব ভুল সিদ্ধান্ত হচ্ছে, বাজে সিদ্ধান্ত হচ্ছে। ভুল না, ওটা জেনে শুনেই করেছে।
বাজে সিদ্ধান্ত হচ্ছে কারণ ভারতের উপরে আমাদের পেট্রোলিয়াম টাইপের খুবই স্ট্র্যাটেজিক পণ্য নিয়ে খুব বড় ডিপেন্ডেন্স ভালো কিছু না, এবং আমাদের বিদ্যুতেও এই কাজটা অনেকটুকু হয়েছিল, আমাদের এই ব্যাপারে সতর্ক থাকা দরকার। যাই হোক, এই কথাবার্তাগুলো সমানে এসছে। আবার কেউ কেউ বলছেন যে এত সহজেই দিয়ে দেওয়া যায় না, এখানে অনেকগুলো আন্তর্জাতিক রীতিনীতি আছে, ব্যবসায়িক চুক্তির প্রশ্ন আছে, এইসব আলাপ তারা সমানে করছেন। কিন্তু যেটা বুঝলাম তাদের যে টোন, সেই টোনটা ভয়ঙ্কর ছিল, এবং সেটার একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে বলে আমি মনে করি। টকশোগুলোতে কোনোটাতে বাংলাদেশের কাউকে ডাকা হয়েছিল, দু একজন সাংবাদিককে, এবং তাদের 4-5 জনের মাঝখানে বাংলাদেশের একজন, এবং বাংলাদেশের যিনি থাকেন তাকে সাধারণত খুব বেশি কথা বলতে দেওয়া হচ্ছিল না। মানে আমার 71 টিভি মনে হচ্ছিল, ডাকা হচ্ছে কিন্তু কথা বলতে দেওয়া হচ্ছে না। অ্যাঙ্কার সহ সবাই, অ্যাঙ্কারও 71 টিভির অ্যাঙ্কারদের মতো, একেবারে প্রায় সব ক্ষেত্রে অলমোস্ট কোনো ডিফারেন্স নাই। সো এই ধরনের প্রোপাগান্ডা ভারত সরকার চালাচ্ছে, ভারতের মিডিয়াগুলো চালাচ্ছে, এবং ভারতের মিডিয়াগুলোকে আমরা হাতে গোনা 2-1 এক্সেপশন বাদে এগুলো সবগুলো আসলে গদি মিডিয়া, ভারতের মেইন স্ট্রিম। আমি আবারও বলি, আমি যত কথা বললাম এগুলো কোনোটা রিপাবলিকের কথা বলি না, ময়ূক বা অর্ণব কি বলছেন, অর্ণব গোস্বামী, আমি সেটাও দেখার চেষ্টা করলাম, কিন্তু ওগুলোকে ছাড় দিয়ে বলছি। বাকি একেবারে আমরা যত মিডিয়াগুলোকে ভারতের প্রতিষ্ঠিত হিসাবে চিনি, সবাই একই ঢঙে একই উত্তেজনাকর ভঙ্গিতে কথা বলছেন। এটা খুব জরুরি। আপনারা যে কেউ যে কোনো একটা খুলে দেখুন, যে কোনো জায়গা থেকে দেখবেন কি ধরনের কি ঢঙে তারা কথা বলছেন। আমরা এটা ধারণা করতে পারি, এটা খুব ভয়ঙ্কর আমার কাছে মনে হচ্ছে, কারণ তারা চাইছেন তাদের যে ডোমেস্টিক অডিয়েন্স আছে, ভারতের লোকজনকে, ভারতের হিন্দু সম্প্রদায়ের মানুষই প্রধান, তাদের মধ্যে এই ন্যারেটিভ তারা এস্টাবলিশ করার চেষ্টা করছেন যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে কি ভয়ঙ্কর অত্যাচার নির্যাতন হচ্ছে, বাড়িঘরে আগুন নাকি এখনো জ্বালানো হচ্ছে, হত্যা হচ্ছে, অনেক নারীকে নাকি ধর্ষণ করা হচ্ছে এখনো, এভাবে, মানে আগে তো হয়েছেই, এখনো হচ্ছে, এই ধরনের অভিযোগ। আমি মনে করতে পারি না বাংলাদেশে কিছু আক্রমণের কথা আমরা জানি, কিন্তু বাংলাদেশে কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষ ধর্ষণের অভিযোগ করেছেন 5 আগস্টের পর আমি আমার চোখে অন্তত পারিনি, কিন্তু এসব অভিযোগও খুব স্পষ্টভাবে করছেন অনেকগুলো মিডিয়াতে। সো আমরা বুঝতে পারি অনেক হামলার তুলনায় ধর্ষণের একটা আলাদা ইম্প্যাক্ট আছে, সেটাও আনা হচ্ছে, মানে ভারতের লোকজনকে খেপিয়ে তোলা হচ্ছে, যাতে ভারতের লোকজন সরকারের উপরে চাপ তৈরি করে বাংলাদেশের প্রতি আরো টাফ হওয়ার জন্য। এটা খুব স্পষ্টভাবে গতকাল দেখা গেল, কোনো সন্দেহ নেই। এবং শুরুতে যে কথাটা বলেছিলাম যে শেখ হাসিনার ফর্মাল স্টেটমেন্ট, আমরা খেয়াল করবো শেখ হাসিনা কতগুলো ফোন কল লিক করাচ্ছেন, ইচ্ছে করে ছাড়তে বলছেন রেকর্ড করিয়ে, সেটার একটা ডাইমেনশন আছে যে তার কাছে তো ফোন টোন আছে, উনি কথা বলে ছেড়ে দিয়েছেন, আমরা কিছু জানি না, কিন্তু উনি অনেকদিন পর আবার একটা অফিসিয়াল স্টেটমেন্ট দিলেন, যেখানে ওই নেতাকে জনাব চিন্ময়কে গ্রেফতার করা নিয়ে তিনি কঠোর ভাষায় বর্তমান সরকারের সমালোচনা করেছেন। সুতরাং এটাও ভারতের একটা মেসেজ, কারণ ডক্টর ইউনূস খুব স্পষ্টভাবে রিপিটেডলি বলেছেন, আগে পিটিআই কে বলেছেন, পরবর্তীতে আরো মিডিয়া যেমন আল জাজিরার সাথেও বলেছেন, উনি চান না কখনোই শেখ হাসিনা ভারতে থাকতে পারেন, তাকে ডাকার আগ পর্যন্ত কিন্তু তিনি বসে বসে এই ধরনের স্টেটমেন্ট দেবেন এবং বাংলাদেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করবেন, সেটা পছন্দ করবেন না। কিন্তু শেখ হাসিনা এবার একটা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে, তার মানে এটা জেনুইনলি একটা অফিসিয়াল স্টেটমেন্ট, এবং ভারতও আসলে ডক্টর ইউনূসের ওই কথাটাকে অবাধ্য করে তাকে পাল্টা কিছু দেখানোর জন্য এই কাজটা করেছে। তো এটাকে আমরা ওটার সাথে মিলিয়ে দেখবো। সো সার্বিকভাবে ভারতের ভেতরে, ভারতের অভ্যন্তরে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এটা আমাদের সতর্কভাবে দেখা দরকার। এবং এই মুহূর্তে আমরা বিশ্বাস করি, আশা করি আমাদের নিজেদের মধ্যকার ঐক্য, সলিডারিটি থাকা খুব জরুরি। এর মধ্যেই বিএনপি সরকারের সাথে দেখা করেছে, জামায়াত দেখা করেছে, সবাই ঐক্যের কথা বলছে, এবং সরকারের দিক থেকেই আসলে এই চেষ্টাগুলো ক্রমাগত হয়ে যেতে হবে। এটা শুধুমাত্র সংকটের সময় না, যে কোনো সময় আমাদের একটা নির্বাচনের মাধ্যমে একটা ট্রু গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত সরকার এবং এই দেশের সব মানুষ, রাজনৈতিক দল, রাজনৈতিক শক্তি, ছাত্ররা সবাই মিলে একটা কম্বাইন্ড ঐক্যের জায়গা তৈরি করবেন, যাতে ভারত চেষ্টা করলে এই ধরনের ষড়যন্ত্র সহজে সফল না হয়। আমাদেরকে খুব অ্যালার্ট থাকতে হবে। আমরা কেউ পাত্তা দেই না, ভারতের মতো গদি মিডিয়া বললে কি আসে যায়, ও বললে কি আসে যায়, এত ছোট করে দেখার কিছু নাই। একটা জায়গায় যখন ক্রমাগত একই প্রোপাগান্ডা চলতে থাকে এবং ভারতের মিডিয়া, মানে গ্লোবাল যেসব মিডিয়া আছে, তারা যদি ভারতের মিডিয়া ফলো করে, তাদের কাছে এই পারসেপশন হওয়া খুব স্বাভাবিক। তার চেয়ে জরুরি কথা, আগেই যেটা বলেছি এটা বলেই শেষ করব, যে তারা অভ্যন্তরীণ ভাবে যদি ভারতের তীব্র চাপ তৈরি হয়, রাজনৈতিক দলগুলো তো আছেই, বিজেপি পশ্চিমবঙ্গে মিছিল করেছে, বিভিন্ন জায়গায় তারা রিপোর্ট দেয়, জম্মু কাশ্মীরে হয়েছে, আরো বিভিন্ন জায়গায় হিন্দুদের সাথে সলিডারিটি দেখিয়েছে। এই চাপ যদি সরকারের উপরে তৈরি হয়, বা সরকার হয়তো বা এই চাপ তৈরি করাতেই চাইছে, তারা বাংলাদেশ সরকারের উপরে, বাংলাদেশের উপরে কোনো টাফ সিদ্ধান্ত নেওয়ার প্রেক্ষাপট তৈরি করছে। আমাদের সতর্ক থাকা দরকার এবং আমাদের কমিউনিকেট করা দরকার। তারা যা যা বলছে, আমি
আশা করি আমাদের সরকারের প্রধান উপদেষ্টা প্রেস উইং বিশেষ করে ডিসইনফরমেশন গুলো ঠিকঠাক মতো ডিবাঙ্ক করবেন। রয়টার্সের ক্ষেত্রে খুব চমৎকার ভাবে করেছেন, কিন্তু এই যে চিন্ময় যে আদৌ ইসকনের সদস্য নন এবং সবচেয়ে জরুরি কথা তিনি কেন বহিষ্কৃত হয়েছিলেন, একজন শিশু যৌন নির্যাতক নিপীড়ক বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নেতৃত্ব দিচ্ছেন, এই তথ্যগুলো যথেষ্ট বেশি পরিমাণে ভারতের মিডিয়ার কাছে পৌঁছে দেওয়া বা এই কমিউনিকেট করার চেষ্টা করা বা বাংলাদেশ থেকে যারা ওইসব এখানে মাইনরিটি মেজরিটি রাখা মানেই মানে একটা হিংসার পরিবেশ, মুখামুখি পরিবেশ সৃষ্টি করে রাখা, আমরা এটা চাই না। উস্কানিমূলক কোনো কাজ কারোর জন্যই ভালো না। আমরা ভারতের দুশ্মন হবো কেন ভাই? ভারতের সরকারগুলো বাংলাদেশের সাথে যেভাবে প্রতিবেশী সুলভ, সুপ্রতিবেশী সুলভ আচরণ করা দরকার ছিল, ভারত তার প্রমাণ দিতে পারেনি। জামাত ইসলামে কখনো নিজেকে নিষিদ্ধ করে নাই, কিন্তু আওয়ামী লীগ তো নিজেকে নিষিদ্ধ করার দল। তারা অন্যরা শুধু নিষিদ্ধ করে না, মাঝে মাঝে নিজের গোলবারেও গোল ঢুকিয়ে দেয়। বিএনপি বিরোধিতাও করে না, মাঝে মাঝে করে, আবার মাঝে মাঝে বলে যে জনগণ ডিসাইড করবে। প্রথম হলো আমরা তো মেজরিটি মাইনরিটি এটা বিশ্বাস করি না। আমরা চাই যে এই দেশে যারা এই নাগরিক হিসাবে জন্ম নেবে, বসবাস করবে, তাদের সকলের ইকুয়াল রাইট থাকবে। তার পার্সোনাল রাইট, তার ফ্যামিলির রাইট, তার রিলিজিয়াস রাইট এবং সিটিজেন রাইট, হিউম্যান রাইট, সবগুলো সে ইকুয়ালি এনজয় করবে। এখানে মাইনরিটি মেজরিটি রাখা মানেই মানে একটা হিংসার পরিবেশ, মুখামুখি পরিবেশ সৃষ্টি করে রাখা, আমরা এটা চাই না। বলবেন যে এর প্রমাণ কি? এর প্রমাণ আছে, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সেখানে গেলেই দেখতে পাবেন। আমরা কোয়ালিটির ভিত্তিতে মানুষকে সেখানে অ্যাবজর্ব করেছি, আমরা তাদের সার্ভিস নিচ্ছি। আমরা এখানে ওই ধরনের কোনো ডিসক্রিমিনেশন আনি নাই। তার কোয়ালিটিটা আমি দেখেছি, তার ফেথ নিয়ে আমি নাড়াচাড়া করি নাই। এটা সম্ভব, রাষ্ট্রেও এটা সম্ভব, একটা প্রতিষ্ঠানে যদি এটা সম্ভব হয়, রাষ্ট্রেও এটা সম্ভব, কোনো অসুবিধা নেই। 2 নম্বর হচ্ছে ভারত থেকে যে প্রচারটা করতেছে সেটার জবাব আলহামদুলিল্লাহ অনেকেই দিচ্ছেন, এই দেশের পত্রপত্রিকাও দিচ্ছে, এমনকি ভারতেরও কিছু মিডিয়া এগুলোর জবাব দিচ্ছে। উস্কানিমূলক কোনো কাজ কারোর জন্যই ভালো না। আমরা ভারতের দুশ্মন হবো কেন ভাই? ভারতে বিভিন্ন ধর্মের লোক বসবাস করে না? ভারতের সমস্ত মানুষই কি খারাপ আর বাংলাদেশের সব মানুষই কি ভালো? একটা জমি কখনো খারাপ হতে পারে না, একটা দেশ কখনো খারাপ হতে পারে না। খারাপ ভালো যে দেশ চালাবে সে হয়, ভালো হইলে ভালো, খারাপ হইলে খারাপ। তো ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, আমরা বলবো যে আমরা ভারতের দুশ্মন বা ভারত আমাদের দুশ্মন, সেই শব্দ তো আমরা বলতে যাচ্ছি না। আমরা বলতেছি যে ভারতের সরকারগুলো বাংলাদেশের সাথে যেভাবে প্রতিবেশী সুলভ, সুপ্রতিবেশী সুলভ আচরণ করা দরকার ছিল, ভারত তার প্রমাণ দিতে পারেনি। তবে ভবিষ্যতে তারা দেউক, আমরা এটা চাই। এটা যেন মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুইটির ভিত্তিতে হয়। আমাদের তো সংবিধানই কামনা করে, আমি বলবো কেন। আমাদের সংবিধানে কি লেখা আছে? বাংলাদেশের সংবিধানে লেখা আছে সকল দেশের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। এই সলিউশনটা ভারতকে জিজ্ঞেস করেন, তারা দেউক। আমাদের সরকার তো বলেছে না, এখানে তো সরকারের কাজ। সরকার বলছে যে আমরা চাইবো ওনাকে সময় মতো। সরকার যখন চাইবে তখন যদি বন্ধুত্বের মানে সেই নিদর্শন হিসাবে, যেহেতু আমাদের বন্দি বিনিময় চুক্তিও আছে, ভারত দিলেই তখন বোঝা যাবে যারাই আমাদের বিরুদ্ধে অপপ্রচার করবে তারাই এর চক্রান্তে জড়িত। এটা এখন খুব সহজ, আপনারা ফিল্টার ফেললেই পেয়ে যাবেন, ফিল্টারে সব বেশি আসবে। আমি কোনো দেশের কথাই বলতে যাচ্ছি না, আমি নীতিগত কথা বলতে যাচ্ছি যে যারাই আমাদের বিরুদ্ধে অপপ্রচার করবে, এই দেশবাসীর বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা চালাবে, তারা এই ষড়যন্ত্রে জড়িত। যারাই চালাবে। নিষিদ্ধ কেউ যদি নিজেকে করে, আমি কি করব? জামাত ইসলামে কখনো নিজেকে নিষিদ্ধ করে নাই, কিন্তু আওয়ামী লীগ তো নিজেকে নিষিদ্ধ করার দল। ওই সময় আর আওয়ামী লীগ তো ছিল না, তো এটা কি হইলো? তাইলে এটা নিষিদ্ধ হলো না? শেষ, হোয়াইট ওয়াশ সব। তো আওয়ামী লীগের তাদের অবস্থাটা সেরকমই, তারা অন্যরা শুধু নিষিদ্ধ করে না, মাঝে মাঝে নিজের গোলবারেও গোল ঢুকিয়ে দেয়। জনগণের পালস সরকার বুঝে, সরকার যেটা ভালো। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও পড়ে মনোযোগ সহকারে দেখেছেন। শেখ হাসিনা ক্ষমতা যাওয়া থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশের চাঞ্চল্য ঘটেছে। তার মধ্যে থেকে আমি আপনাদের যে ভিডিও ফুটেজগুলো দেখেছি তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন এর ধারাবাহিকতা আমরা আরো কয়েকটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে পর্যায়ক্রমে দেখে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। চিন্ময় কৃষ্ণ আমাদের বাংলাদেশে বর্তমান, ওনাকে নিয়ে ভারত এবং বাংলাদেশে ব্যাপক মনোকন তুলপাড়। শুধু এটাই না, একেই নিয়ে বাংলাদেশ বা ভারত আসলে এই জিনিসটার অপেক্ষায় ছিল, কিভাবে বাংলাদেশকে আরো মনে করেন চারো দিক দিয়ে আক্রমণ করা যায়, এই ধরনের একটা স্কোপ ভারত মনে করেন আপনার ছিল, খুঁজতেছিল। আর সেই স্কোপটাই আমাদের বাংলাদেশের কিছু মানে কি বলবো ভাই, মানুষ সেটা সুযোগ করে দেয়। আজকে ভাই আমি নিজে কিছু বলবো না, আজকে আমি আপনাদেরকে বেশ কিছু এভিডেন্স দেখাবো। চলুন তাহলে শুরু করি।
দেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে মৌলবাদী ডক্টর ইউনূসের সরকার একটু আগে গ্রেফতার করছে। আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে। অনেকেই বিষয়টা হালকাভাবে নিচ্ছেন, কিন্তু আমি এটাকে হালকাভাবে নিচ্ছি না। যেই ব্যক্তি কথা বলছিলেন তার পরিচয় অনেকে চিনেন, আবার অনেকে হয়তো চিনেন না। তিনি বিজেপির একজন নেতা, বড় মাপের নেতা। পশ্চিমবঙ্গ বা কলকাতায় তার বসবাস। তো গতকালকে আমাদের ইসকনের বা হিন্দু সনাতনী ধর্মাবলম্বী ইসকন, তাদের একটা পার্ট যেটা, সেই পার্টির একজন প্রধান নেতা চিন্ময় কৃষ্ণ, তো তাকে গতকালকে আপনারা জানেন গ্রেপ্তার করা হয়েছে। আর এই গ্রেপ্তার নিয়ে বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটেছে। আজকে রাত্রেবেলাও ঘটছে কক্সবাজার সহ বিভিন্ন জায়গায়, চট্টগ্রামে, বিভিন্ন শহরে আম হিন্দুদের মধ্যে একটা ভয় ঢুকছে। আমার ফেসবুক আইডিতে থাকা অনেক হিন্দু ভাই ইসকনের অনুসারী না, বাট তারাও কিন্তু এটা নিয়ে প্রতিবাদে ফেটে পড়েছে। কেন? তাদের বক্তব্য চিন্ময় কৃষ্ণ যাই হোক সে হিন্দু, তো পার্ট আলাদা। যেমন আমরা ধরেন ইরানকে সাপোর্ট করি, তো ইরান কি সুন্নি? ইরান তো শিয়া, কিন্তু আমি তো ইরানের ভক্ত একটা। কোন অঙ্গেলে? যখন ইরান অন্যদেরকে বাটাম দিচ্ছে। তো ইসকনের বেলায় কিন্তু আম হিন্দু যারা, তাদের এই মনোভাবটা কিন্তু প্রকাশ হচ্ছে। চিন্ময়কে গ্রেপ্তার নিয়ে আলটিমেটাম হচ্ছে, যদি মুক্তি না দেয় তাহলে সীমান্ত অবরোধ করবে। কারা? ভারতের সাধারণ সনাতন ধর্মাবলম্বী মানে হিন্দুরা। আর এই কাজটা যে হবে আমি কিন্তু বিশ্বাস করি। কেন করি? আমরা যেমন ফিলিস্তিনের জমিতে একজন আমাদের বীররা যখন সেখানে কোন রকম ওঠে, আমাদের বাংলাদেশ থেকে অনেক ভাই আছেন না, আফগানিস্তান যুদ্ধ করতে যেতে চাইছেন, ফিলিস্তিনে যাইতে চান, তো ভারত তো সীমানা, তারা তো আসবেই। আপনাগুলো হালকা নিচ্ছেন। আর তারা দেশের মানুষ যদি সীমানা জড়ো হয়, বিজেপি, তাদের বিজেপি, আমাদের বিজেপি, মানে বিজেপির সামনে টিকবে 10 মিনিট যদি লাগে কখনো, প্র্যাকটিক্যাল যেটা রিয়েলিটি, 10 মিনিট তো টিকবে না ভারতের সাথে। চিন্ময় প্রভু এই লোকটিকে দুদিন আগেও চিনতাম না, এখন শুধু আমি না, পুরো বাংলাদেশ তো বটেই, বিশ্বের অনেক দেশ চিন্ময় প্রভুকে চেনা শুরু করেছে। আমি তার বেশ কয়েকটি ভাষণ শুনলাম, আলোচনা শুনেছি, তবে তার কোনো আলোচনাতে এমন কিছু শুনিনি যাতে মনে হয়েছে সে রাষ্ট্রদ্রোহী। অনেক ঘাটাঘাটি পরে জানতে পারলাম যে পতাকা সংক্রান্ত একটি ঝামেলা ছিল, যে সে পতাকা যেখানে লাগিয়েছিল মনে হচ্ছে যেন পতাকাটা একটু বাংলাদেশের জাতীয় পতাকা অবলম্বিত করে অন্য কোন একটি পতাকাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। এটা ননসেন্স। আই ডোন্ট থিঙ্ক এটা তার কোনো ইচ্ছাকৃত ভাবে কোনো কিছু করা হয়েছিল সেটা, তাই সেটার কারণে রাষ্ট্রদ্রোহিতা এটা হতে পারে না। বা বাংলাদেশের বিরুদ্ধে কোন রকম ষড়যন্ত্রের যদি সে পরিকল্পনা করে থাকে জাতি জানতে চায়। কারণ চিন্ময় শুধু তো বাংলাদেশি নয়, সে একজন হিন্দু নেতাও বটে। চিন্ময়কে শুনলাম ইসকন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, কিন্তু তাছাড়াও সে যে সফলভাবে যে কাজটি করেছে, সে সমস্ত হিন্দুদের একজন রিপ্রেজেন্টেটিভ হয়ে দাঁড়িয়েছে। চিন্ময় একটি জোট করেছে, সনাতনীদের জোট, এবং সেই জোট সফলভাবে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করার কাজটি করেছে। বাংলাদেশের ইতিহাসে প্রথম হিন্দুদের মহাসমাবেশ হয়ে গেছে, যেখানে সমস্ত হিন্দুরা ঐক্যবদ্ধভাবে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ করেছে। বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হয়, এটা তো অস্বীকার করার কোনো কারণই নাই। হিন্দুরা কেন, মুসলমানরা, এই ফ্যানাটিক মুসলমানদের দ্বারা অত্যাচারিত হয়। এই যে আমি একজন মাজারপন্থী মানুষ, আমার পূর্বপুরুষরা সবাই সুফি পরিবারের। দেখেন বাংলাদেশে একের পর এক মাজার ভাঙা হয়েছে। মাজারপন্থীরা তো তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেনি, কিন্তু মাজারপন্থীরা কেন শিকার হয়েছে, কাদের শিকার হয়েছে? তাহলে আপনি বুঝতে পারেন যে দেশে মুসলমানদের ভিকটিম হয় এবং মুসলমানদেরকে কাফের, মুনাফিক ইত্যাদি টাইটেল দেয়, সেই ক্ষেত্রে হিন্দুদের অবস্থা কি হতে পারে এটা বুঝতে তো আপনার রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই। ভারতের দালাল, মালাউন ইত্যাদি অসংখ্য অপবাদে তাদেরকে আক্রমণ করা হয় বাংলাদেশে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। শুধুমাত্র যে 5ই আগস্টের পরে তাদেরকে টার্গেট করা হয়েছে ভারতের দালাল, আওয়ামী লীগ দালাল, এইসব কারণে না, তাদেরকে টার্গেট করা হয়েছে বহু দশক ধরে। বাংলাদেশে হিন্দুরা আওয়ামী লীগ সমর্থন করে বেশি, করবে না কেন ভাই? কেন করবে না বলেন তো? আর চয়েস আছে কি? জামাতকে করবে? জামাতকে সমর্থন করবে? তারা কাকে সাপোর্ট করবে? বিএনপিকে সমর্থন করবে? বিএনপিতে যখন জামাতকে জোট হিসেবে নিয়েছিল, বিএনপিকে তো সমর্থন করার কোনো উপায় ছিল না। যেই জামাত ওই মধ্যপ্রাচ্যের ওয়াহাবি সালাফিদের সঙ্গে ওঠা বসা করে, যেই জামাতের মওদুদের অনুপ্রেরণায় আল কায়দা, ইসলামিক স্টেট এগুলো সৃষ্টি হয়েছে, সেই জামাত যখন বিএনপির সাথে জোট করেছিল, বিএনপির উপরে আস্থা উঠে গেছিল মাইনরিটিদের।
কিন্তু অস্বীকার করার কোন উপায় নেই যে বিএনপি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল জামাতকে সাথে নিয়ে। তাই বিএনপিতে গয়েশ্বরের মতো নেতা তৈরি হয়নি এই জোট করার পরে। তাহলে কি আশা করবেন আপনি হিন্দুদের কাছ থেকে? তাই হিন্দুদের পক্ষে কথা বলবে কারা? বাংলাদেশে সময়ে সময়ে বিভিন্ন কারণে যারা মুক্ত চিন্তক অথবা যারা লিবারাল মুসলিম তারা আক্রমণমুখী পড়েছে। কখনো আলোচনার কোনো অবকাশ নেই। অনেক নাস্তিকরা অনেক কিছু লিখেছে, অনেক ব্লগাররা অনেক কিছু বলে, তাদের ভিতরে ফ্রাস্ট্রেশন আছে, না জেনে অনেক কথা তাদের ভিতরে ঘোরপাক খায়। কিন্তু তাদের সঙ্গে আলোচনা না করে তাদের কিন্তু গলা কাটা হয়, বাংলাদেশে গলা কাটা হয় না। এবং এই কারণে ইসলামের তো ক্ষতি হয়েছে। অনেকে ইসলাম ত্যাগ করেছেন না, কারণ আলোচনায় বসে বোঝানোর কোনো পরিকল্পনা কোনোদিনও ছিল না ভালোবাসা দিয়ে। বাংলাদেশে হিন্দু ভাইদের ক্ষোভ আছে, ক্ষোভের যদি কারণ না থাকতো তাহলে তারা কোনো অবস্থায় কোনো রাজনৈতিক মোর্চার উদ্দেশ্যে এই মহাসমাবেশ তারা করতো না। যে মহাসমাবেশ আমরা গত কয়েকদিন আগে দেখে গেছি হিন্দুদের, এই কথা স্বীকার করতে অসুবিধা কোথায়? 5ই আগস্টের সরকার পতনের পর থেকে কন্টিনিউয়াসলি আওয়ামী লীগের নেতা কর্মীরা আক্রমণের শিকার হচ্ছেন। এমনকি আওয়ামী লীগের আসলেও তাদেরকে পেটানো হচ্ছে। ছাত্রলীগের কর্মীদেরকে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে যেতে দেওয়া হচ্ছে না। তারা কোনো অপকর্মের সাথে জড়িত না থাকলেও তাদেরকে টার্গেট করা হচ্ছে, তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে এগুলো কি প্রমাণ করে? দেশে কোনো আইন আদালত আছে নাকি? এই সরকার কোন সাহসে চিন্ময়কে রাষ্ট্রদ্রোহী হিসেবে আটক করে? সে যদি ভারতে যেতে চাইতো, ভারতের কারোর সঙ্গে মিটিং করতো, সো হোয়াট? বাংলাদেশের মুসলিমরা কি সৌদি আরব, ওআইসি ইত্যাদি জায়গায় যায় না? ইসলামের সেবার জন্য যায় না? তারা ভারতে গেছে, সো হোয়াট? ভারতে মুসলমানদের উপরে নিপীড়ন হয়, হিন্দুত্ববাদীরা অনেক ক্ষেত্রে নিপীড়ন করে। সেটা ভারত বুঝবে, আন্তর্জাতিক মহল আমরা সেই ক্ষেত্রে আমাদের কোনো রোল প্লে করলে আমরা বলবো। কিন্তু সবচাইতে আগে নিজের ঘরের জন্য আমাদেরকে ঠিক থাকতে হবে। ভারতে কেউ সেই জন্য বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ করা যায় না। চিন্ময় সে শতভাগ বাংলাদেশি, শতভাগ। এবং চিন্ময় অন্তত ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের হিস্ট্রিতে যে একজন বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে দাঁড়িয়েছেন, একটা ব্যক্তিত্ব হয়ে দাঁড়িয়েছেন হিন্দুদের জন্য। হিন্দুদের কোন রিপ্রেজেন্টেটিভ তাই তো। এটাকে হিন্দু মহাজনের গোবিন্দ প্রমাণিত ছিল, সে তো হিন্দুত্ববাদী লোক, ফ্যানাটিক লোক। এখন আবার জামাতের সঙ্গে তাল মিলাতে চাচ্ছে নিজের পিঠ বাজানোর জন্য। সেও হিন্দু মহাজোট থেকে প্রবলেমে পড়েছিল, নিজস্ব মহাজোটে সে প্রবলেমে পড়েছিল, কিন্তু তার সঙ্গীর সাথে এগুলি শিবসেনা, বিজেপি এরা ছিল। কিন্তু চিন্ময়কে গ্রেফতার করে বাংলাদেশের সরকার তার কি প্রকাশ করলো? সে কি প্রকাশ করেছে? তাকে বলতে পারতো যে আপনি বাংলাদেশের হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে, এটা লিস্ট আমাদেরকে দিন, আপনারা দাবি দেন রেফারেন্স সহ, প্রমাণ সহ, যে এই জায়গায় হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, আমরা ইনভেস্টিগেশন করব, কথা দিলাম। বা তাকে ন্যাশনাল টিভির সামনে এসে কথা বলার সুযোগ দিলে কি হতো? কথা বলতো যারা, যিনি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তার সরাসরি বসে কথা বলতেন। সমস্যা কোথায়? আমাদের দেশে এই কালচার আনেন না কেন? তাহলে টেনশন ডিফিউজ হতো। সেটা তো কখনো শুনিনি আমি, যে তাকে বসিয়ে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে জনসমক্ষে তাকে প্রশ্ন করার সুযোগ দিয়েছেন যে ভাই আপনার কি কি আক্ষেপ আছে, কোথায় কোথায় আক্রমণ হচ্ছে, কোথায় কোথায় নির্যাতন হচ্ছে, কোথায় কোথায় কি হচ্ছে, আমাদের পুরো লিস্ট আমরা ধরে ধরে আমরা লিস্ট জায়গা থেকে ইনভেস্টিগেশন করব। বর্তমান সরকার রাষ্ট্রদ্রোহিতা কোনো বিচার করার ক্ষমতা রাখে না, কারণ তারা নিজে রাষ্ট্রদ্রোহিতা করছে। সংবিধানের উপরে হাত রেখে সংবিধান বিরোধী কাজ করেই চলেছে। বাংলাদেশের সাধারণ জনগণের কোনো সিকিউরিটি দিতে পারে না। এই সমন্বয়কারীরা হয়ে গেছে রাত দিনের সন্ত্রাসী। বাংলাদেশের সংবিধান পরিবর্তন করে ফেলতে চায়, চুড়ে ফেলে দিতে চায়, বাংলাদেশের নাম পরিবর্তন করে ফেলতে চায়, জাতীয় সঙ্গীত পরিবর্তন করে ফেলতে চায়, বঙ্গবন্ধুর মূর্তির উপরে তারা প্রস্রাব করে। তো এটা রাষ্ট্রদ্রোহিতা না, এগুলিকে রাষ্ট্রদ্রোহিতা না। রাষ্ট্রদ্রোহিতার বিচার যদি হতেই হয় তাহলে বর্তমান ইংরেজ সরকার যারা আছে তাদের অধিকাংশ রাষ্ট্রদ্রোহিতার বিচার হওয়া উচিত। আসলে ব্যাপারটি সেখানে না, ব্যাপারটি অন্য জায়গায়। আসলে অংশটা অন্য জায়গায়। হচ্ছে জানুয়ারির 20 তারিখে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নিতে যাচ্ছেন এবং তার সিকিউরিটির মূল দায়িত্বে যিনি আছেন তুলসী, এই তুলসী 12টি নিরাপত্তা সংস্থার প্রধান হতে যাচ্ছেন। তাই তুলসী না জানি এই ইসকনকে ব্যবহার করে, উনি কারণ উনি ইসকনের মেম্বার, ইসকনকে ব্যবহার করে না জানি উনি বাংলাদেশে কোন উস্কানি কাজ করে, এটা চিন্তা করে মৌলবাদীরা ইসকনকে ব্যান করতে চাচ্ছে। ইসকনের সমস্যা আছে, ইসকনকে সব হিন্দুরা সমর্থন করে না। ইসকনের অনেক সমস্যা আছে, অনেক করাপশনের রেকর্ড ইত্যাদি অনেক কিছু বলা হয়। কিন্তু একটা অর্গানাইজেশনকে আপনি বের করে দিবেন যে সারা বিশ্বে যেটা শাখা আছে, তাহলে যদি ব্যান করতে হয় তাহলে মাদ্রাসা ব্যান করেন। বাংলাদেশে তো হাজার হাজার ছেলে পেলে মাদ্রাসা বলাৎকার হচ্ছে, তাহলে মাদ্রাসা বন্ধ করে দিবেন, কোরআন শেখানো বন্ধ করে দিবেন, হাদিস শেখানো বন্ধ করে দিবেন। তাহলে যেখানে যে অন্যায় করবে সেটা ধরেন। ইসকনে যদি কোনো অন্যায় করে থাকে সরকার উচিত হবে যে ঠিক আছে সেটা ইনভেস্টিগেশন নালিশ আসলে সেটা ইনভেস্টিগেশন করা হবে।
ওই যে বললাম আসল কারণ হচ্ছে তুলসী কার্ড, না যে ইসকন নিয়ে আমেরিকান গভর্নমেন্ট খেলে। এর জন্য বিএনপিও একটু সক্রিয় হবে এখন, কারণ বিএনপি যদি বাংলাদেশকে কন্ট্রোলে না নিতে পারে, এই পরোক্ষভাবে হলেও ইউনূস সরকারের ব্যাপক পরিবর্তন এনে যদি পরোক্ষভাবে যদি ক্ষমতায় চলে আসতে না পারে এবং তারেক রহমান যদি দেশে ফিরে না আসে, তাহলে ডোনাল্ড ট্রাম্প আসলে বিএনপির ক্ষমতায় আসা মুশকিল হয়ে যাবে। তাই বিএনপি আগে ভাগেই একটা বার্গেন করার এবিলিটি চলে যেতে চায়, সমন্বয়কারী বিপদে করবে সামনে। সবকিছু মিলিয়ে ইসকনকে এর জন্য টার্গেট করা হয়েছে, আর কোনো কারণ নেই ভাই। আচ্ছা শুনেন, আর দেখতে হবে না। আমি যদি কিছু বলি অনেকেই বলেন যে ভাই আপনি এগুলা কোথায় থেকে পান, আপনি জানেন যে বাংলাদেশে গৃহযুদ্ধ লাগবে। হ্যাঁ, আমি এর জন্যই আসলে এই আপনার দুইজন কি বলে ভাইয়ের বক্তব্য আপনাদের কিছু শোনালাম। যেটা দেখেন, শুধু আমি একা না, আমি একা যে এই ধরনের কথা বলি না ভাই, আশেপাশে যারা নাকি অনলাইনে কথা বলে অনেকেই আছে। তো আমার কথা হচ্ছে, বর্তমান আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে যে সরকার আছে ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা সমন্বয় বা উপদেশে যে বা যারা আছে, তারা কি এখন বৈশা বৈশা আঙ্গুল চষতেছে? আমার প্রশ্ন। হ্যাঁ, ভারত হুমকি দিতেছে, আর ভারতের অনেক বড় একজন নেতা বিজেপির, তিনি বলতেছে যে আমরা যে কোনো মুহূর্তে ভারতের এবং বাংলাদেশের সীমান্ত ভেঙে আমরা ঢুকে যেতে পারি। আমার কথা হচ্ছে ভাই, এই কথার পিছনে আমাদের বাংলাদেশ এখন পর্যন্ত সাইলেন্ট। মানে তারা আসবে আর আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো। আপনারা কি এটার জন্য অপেক্ষা করতেছেন? হ্যাঁ, কি বললো শুনলেন না যে যদি আপনার ভারতের বিজেপির সাথে যদি আমাদের বাংলাদেশে লাগে 10 মিনিটও টিকতে পারবো না। আপনি জেনুইন কথা বলছে ভাই, আপনি মানেন কিংবা না মানেন, আমরা অস্ত্রের দিক দিয়ে আপনার সেনাবাহিনীর দিক দিয়ে, ডিফেন্সের দিক দিয়ে, অনেক দিক দিয়ে আমরা দুর্বল। তো এই কথার পিছনে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে জাতির উদ্দেশ্যে একটা বার্তা দেওয়াটা, কিংবা আমাদের সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার জওয়ান ওনার একটা বার্তা দেওয়াটা ফরজ হয়ে গেছে। ফরজ বুঝেন? যদি আর কেউ নাও দেয়, অন্তত আপনার যে তেলবাস আসিফ নজরুল, ওনার কাছ থেকে এই বক্তব্যটা আমরা আশা করছিলাম। জানেন কি বক্তব্য? বক্তব্যটা হচ্ছে যে ভারত তুমি চুপ থাকো, আমাদের বাংলাদেশের নাগরিক কি হবে না হবে সেটা আমরা বুঝবো, তোমরা বলার কে, তোমরা সাইলেন্ট থাকো। এই ধরনের একটা হুঁশিয়ারি কি দরকার ছিল, অনেক দরকার ছিল ভাই। কিভাবে সাহস পায় তারা যে সীমান্ত ভেঙে মনে করেন ঢুকে বাংলাদেশকে মনে করেন তছনছ করে দিবে? আপনি ভাবতে পারেন? আপনি এটাকে হালকা ভাবে নিচ্ছেন, আমার বুঝে আসে না। হ্যাঁ, আপনাদের কারণে বাংলাদেশের সাধারণ মানুষ পড়বে বিপাকে, বাংলাদেশের সাধারণ মানুষের মনে করেন জান হারাবে, জান মাল সবই হারাবে একমাত্র আপনাদের কারণে। এখন আপনারা মনে করেন মুখে আঙ্গুল দিয়ে বসে আছেন। আমার প্রশ্ন আপনাদের কাছে, তিনি হচ্ছে ভারতের একজন বিজেপির অনেক বড় একজন সদস্য, উনি যদি এই কথা বলতে পারে, আপনারা কিভাবে বিষয়টাকে হালকা ভাবে নেন আমার বুঝে আসে না ভাই। হ্যাঁ, শেষমেশ আমি একটা কথা বলছিলাম না গতকালকে একটা ভিডিওতে, অনেকেই বলছিলেন যে ভাই এটা কখনো সম্ভব না। ভাই অবশ্যই সম্ভব। বাংলাদেশটাকে একটা গৃহযুদ্ধের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আপনি দেখতে পারবেন, আস্তে আস্তে দেখতে পারবেন। সাজানো গোছানো একটা দেশ ছিল, কিন্তু দেশটাকে রক্ষা করতে পারতো তারা, কিন্তু তারা করে নাই বা করতেছে না। দেশটাকে চিহ্ন বিচূর্ণ করে দিতে যায় এই সমন্বয়কারীরা। সমস্ত দোষ হচ্ছে সমন্বয়কারীদের। আপনি মানেন বা না মানেন ভাই, মানেন কিংবা না মানেন, আব্দুল হান্নান মাসুদ যে কথাটা বলছিল ভুলে গেছেন যে আমাদের মূল উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে পতন করা। আর এই কুঠা আন্দোলন যদি বাহিনী চান্স আমাদের দাবিগুলো মেনে নিত, তাহলে আমরা অন্য কোনো পরিকল্পনায় আমরা নিয়ে আসতাম বা কোনো না কোনো ভাবে এর পতন ঘটাইতাম। আমরা 15 বছর ধরে এর পতনের জন্য আমরা এই ধরনের একটা কি বলে একটা টুপ আমরা বা একটা পরিকল্পনা করে আসতেছিলাম 15টা বছর ধরে। তো আমার কথা হচ্ছে ভাই, শেখ হাসিনা খারাপ ছিল, শেখ হাসিনা স্বৈরাচার, আমি ব্যক্তিগতভাবে সহমত। কিন্তু আপনারা শেখ হাসিনার পতন ঘটাইলেন, লুটপাট, চাঁদাবাজি, হামলা মামলা ভাই সবই করতেছেন ভাই। একটা কাজ করেন, আপনারা বলেন যে এই হচ্ছে আমাদের মানুষগুলা, হ্যাঁ, এই যে আপনাদের মানুষগুলো এক সাইডে রাখেন, আর আপনারা যাদের নাকি চান না, যাদেরকে চান না, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, মুসলমান হোক, হিন্দু হোক, যেই হোক না কেন, খ্রিস্টান হোক, তাদেরকে একটা সাইডে রেখে বলেন যে আপনারা বাংলাদেশ থেকে নয় চলে যান, আর না হয় আপনাদেরকে একদম ব্রাশ ফায়ার করে মেরে ফেলা হবে বা গ্রেনেড দিয়ে আপনাদেরকে মেরে ফেলা হবে। দুইটার থেকে একটা করেন, তারপরও শান্তি দেন। আমরা শান্তি চাই, আজ বাংলাদেশের মানুষ শান্তি চায়। আরে ভাই, আপনি কল্পনা করছেন যে নাকি দিন আনে দিন খায়, তার অবস্থা কি? হ্যাঁ, আপনি কি তার বাসায় গিয়ে বাজার করে দিবেন? তার সংসার আপনি চালাবেন? একের পর এক আন্দোলন, হামলা মামলা যদি এই ধরনের হয়ে থাকে, সাধারণ মানুষ পড়বে বিপাকে। আপনি কি তার সংসার চালাবেন?
আপনি তো ঠিকই মনে করেন রাষ্ট্র থেকে মনে করেন আপনি ফয়দা উঠে নিচ্ছেন, রাষ্ট্র থেকে আপনাকে মনে করেন টাকা দিচ্ছে, বেতন দিচ্ছে, চাল দিচ্ছে, সুযোগ সুবিধা সবই পাচ্ছেন। ভুক্তভোগী কারা? ভুক্তভোগী হচ্ছে মিডল ক্লাস থেকে একদম নিচু স্তরের যে মানুষগুলো যে নাকি দিন আনে দিন খায়, এই সমস্ত মানুষগুলো হচ্ছে ভুক্তভোগী। এদের দায়ভার কে নিবে? এদের ফ্যামিলি চলার কি দায়ভার আপনারা নিবেন? কেউ নিবেন না আপনারা। তাহলে ভাই আপনারা ভালোই আছেন, আপনারা ওই যে গাছের আগায় বৈশা একদম এখন যে নাকি নিচে বসে আছে তাদেরকে আপনারা মনে করেন দেখতেছেন না। বাঁচলে বাঁচলো, মরলে মরলো, দেখার বিষয় না, বুঝেন নাই? এই প্রতিটা সমন্বয়কার উপদেষ্টা হয়েছে সেম একই দশা। চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি। এমনকি তাকে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত সনাতনীরা অবরোধ করবে বলেও হুমকি দিয়েছেন রাজ্যটির বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের সামনে বিক্ষোভেরও হুমকি দিয়েছেন তিনি। সোমবার 25 নভেম্বর রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়াল। জানা গেছে সোমবার বিকেল 4:30টার দিকে বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুন্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপরে ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে সোমবার রাতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের কাছে দাবি করেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকার হিন্দুদের উপর অত্যাচার করছে। এমনকি বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে ইউনিশ সরকার গ্রেপ্তার করেছে। বাংলাদেশ সনাতন জাগরণী মঞ্চ গত 25 অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে। চিন্ময় কৃষ্ণ দাস এই মঞ্চেরও মুখপাত্র। ওই সমাবেশের পরপরই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ওঠে। এরপর গত 30 অক্টোবর চিন্ময় দাস সহ 19 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এই মামলা হয়। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেন চিন্ময় দাস আটক হয়েছেন, তার নামে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও পড়াটা মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যের ঘটনা ঘটছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে যেসব কয়েকটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখিয়েছি তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।